এই গল্পের শুরুতে একটা কিউট ফ্যামিলির জিয়াকে দেখানো হয়। জিয়ার আসলে গ্রাজুয়েশনের দিন ছিল, কিন্তু জিয়ার মনটা আপসেট হয়ে যায়, কারণ সে কিনা তার বয়ফ্রেন্ডকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে নিয়েছিল। এই কষ্টতে জিয়া বেশি করে ড্রিঙ্কস করে ফেলে এবং বেশি করে ড্রিঙ্কস করার পর সে একটি গোলাপ ফুল নিয়ে একটি বিচে যায় এবং সেখানে গিয়ে একটি ছেলেকে তার ক্রাশ মনে করে প্রপোজ করে দেয় এবং তারপর ছেলেটির সাথে তার কিসও হয়ে যায়। এরপর এখানে সিনটা বদলে যায় এবং 2 বছর পরের একটা সিন দেখানো হয়। দেখা যায় যে জিয়া আসলে একটা ফুড ব্লগার হয়ে যায় এবং সে বিভিন্ন রকমের খাবার খেয়ে সেগুলো রিভিউ দিতে থাকে ভিডিওর মাধ্যমে। এবার এই গল্পের মেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল চ্যাং। চ্যাং আসলে সেই ছেলে যেই ছেলেটির সাথে জিয়া ভুল করে বিচে কিস করে ফেলেছিল। আর চ্যাং এর কিনা এই শহরে একটা ফেমাস ডেজার্ট শপ আছে। সেই ডেজার্ট শপে সে একটা নতুন ডিশ বানিয়েছে, যার নাম দিয়েছে সে মুন। এরপর জিয়া যখন এই ডেজার্ট গুলোর ব্যাপারে জানতে পারে, তখন সে ডাইরেক্ট শপে চলে আসে এবং সে অনেকটা বেশি এক্সাইটেড হয়ে যায়। এই দোকানের ডেজার্ট গুলো জিয়া এক এক করে সব কটা টেস্ট করতে থাকে এবং যখন জিয়ার আরো বেশি ভালো লেগে যায়, তখন এ বিষয়ে জিয়া কিছু ব্লগ লিখে নেয়। এরপর জিয়া এই দোকানের একটা স্টাফকে বলে সে যেন এই দোকানের মালিকের সঙ্গে তার মিট আপ করিয়ে দেয়। এরপর জিয়া তখন এই দোকানের মালিকের সঙ্গে ইন্টারভিউতে বসে এবং ইন্টারভিউতে বসার সময় চ্যান তখন জিয়াকে চিনতে পেরে যায় সেদিনের ঘটনাটা মনে করে, কিন্তু জিয়া শুধু হাসতেই থাকে, তাকে চিনতে পারে না। এই কথাটা যখন চ্যান বুঝতে পারে, তখন চ্যানের মনটা আপসেট হয়ে যায় এবং সে সেখান থেকে উঠে পড়ে। আর তারপরে চ্যাং তার বাড়িতে চলে আসে এবং সে তার বাড়িতে এসে সেই দিনের কথাটা খুব ভালোভাবে মনে করতে থাকে, যেদিন চ্যাংয়ের সঙ্গে ইয়ার প্রথম কিস হয়। আসলে কিস হওয়ার পরে চ্যাং তার হোটেল রুমে নিয়ে এসেছিল জিয়াকে। সেখানে সে জিয়াকে একটা লকেট দিয়েছিল আর তারপর সে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যায় জিয়া তার বাড়িতে এসে তার বড় বোনের সঙ্গে কথা বলছিল আর তার বড় বোনকে তার বিষয়ে এবং চ্যাংয়ের বিষয়ে সব কথা বলতে লাগে এবং তার কথা বলতে বলতে আরো মাথা গরম হয়ে যায়। তখনই সেই সময় তার বড় বোনের ছেলে সেই ভিডিও কলের সামনে চলে আসে। তাকে দেখে জিয়া তো বেশ খুশি হয়ে যায়। আর জিয়ার হ্যাপি হয়ে যাওয়ার কারণটা হলো সে তার বড় বোনের ছেলেকে অনেক বেশি ভালোবাসে। নেক্সট দিন থেকে শুরু হয়ে যায় জিয়ার চ্যাংয়ের ওপর পেছন করাটা। চ্যাং যেখানে যেখানেই যাচ্ছিল, জিয়া তার পেছনে পেছনে গিয়ে আর ব্যাপারে যতটুকু জানছিল সে সবটুকু লিখে রাখছিল তার নোট পেনে। তো একদিন চ্যাংকে ফলো করতে করতে জিয়া তার বাড়ি পর্যন্ত চলে আসে আর চ্যাংয়ের কাছে জিয়া শেষমেশ ধরা পড়ে যায়। চ্যাং তখন জিয়াকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে ফলো করছিলে? তখন জিয়া বলে যে না, একদমই না। তখন জিয়ার হাত থেকে চ্যাং তার কাগজটা নিয়ে নেয় এবং তাকে বলে যে নেক্সট দিন থেকে তুমি আমার শপে আর আসবে না। এরপর দিন থেকে জিয়া চ্যাংয়ের বিষয়ে ইন্টারনেটে জানতে শুরু করেছিল এবং যখন সে জানতে পারে চ্যাংয়ের একটা বোন আছে, তখন সে তার বোনের সঙ্গে দেখা করতে সেখানে চলে আসে। আসলে জিয়া যখন আগে যে কোম্পানিতে কাজ করত, সেই আগের কোম্পানির বস হলো এই চ্যাংয়ের বোন। জিয়া তখন চ্যাংয়ের বোনকে বুঝিয়ে বলে যে চ্যাংয়ের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য। যদি চ্যাংয়ের একটি ইন্টারভিউ নেওয়া হয়, এতে করে তাদের কোম্পানিতে বড় একটা লাভ হবে আর প্রফিট দ্বিগুণ বেড়ে যাবে। এরপর জিয়া চ্যাংয়ের কাছে একটা লেটার নিয়ে আসে এবং তাকে বলে যে এবার তো তোমাকে ইন্টারভিউ দিতেই হবে। আর চ্যাংও তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই সুযোগেই জিয়া চ্যাংকে অনেকগুলো প্রশ্ন করে ফেলে। জিয়া বলে যে তুমি যে নতুন ডিশ বানিয়েছো, এই নতুন ডিশটার নাম মুন কেন রেখেছো? তখন তার উত্তরে চ্যাং বলে আমি যখন ডিপ্রেসড হয়ে গেছিলাম, সুইসাইড করতে যখন এক সমুদ্রের ধারে গিয়েছিলাম, তখন সেখানে সুইসাইড করা তো দূরের কথা, সেখানে একটা মেয়ে চলে আসে এবং সেই মেয়েটা আমাকে প্রপোজ করে, জড়িয়ে ধরে কিসও পর্যন্ত করে। আর তারপর থেকেই চ্যাংয়ের জীবনটা ওইখান থেকে ঘুরে যাওয়া শুরু করে। জিয়ার এই এত কিছু কথা শোনার পরেও কেন চ্যাংয়ের বিষয়ে মনে পড়ছে না, চ্যাং বুঝতে পারছে না। তারপর জিয়া বাড়িতে এসে তার এই ব্লগটা ভালো করে আপলোড করে দেয় সোশ্যাল মিডিয়াতে এবং দেখতে না দেখতে এই মুহূর্তের মধ্যে তার এই ব্লগটা ভাইরাল হয়ে যায় এবং সবাই কমেন্ট করে জানায় যে তাড়াতাড়ি এর নেক্সট পার্টটা আমাদেরকে দাও। তাই নেক্সট পার্টটা করার
যাওয়ার জন্য জিয়া তৎক্ষণাৎই তার ছোট্ট সেটআপ নিয়ে চলে যায় চ্যাংয়ের কাছে এবং চ্যাংকে জিজ্ঞেস করে যে তারপরে কি হয়েছিল। তখন চ্যাং বলে যে তারপরে আবার কি হয়েছিল, যতটুকু বলার তোমাকে বলে দিয়েছি, তারপরে আর কিছু হয়নি, আমার গল্পটা ওইখানেই শেষ হয়ে গিয়েছিল। চ্যাং তাকে সব কথা খুলে বলার পরেও জিয়ার তো কোনো কথা মনেই পড়ছিল না। তারপর চ্যাং এবং চ্যাংয়ের বোন ও তার সঙ্গে একটি অজানা ব্যক্তি আসে। যেহেতু জিয়ার এই কাহিনীটি সবার ভালো লেগেছিল, তাই একটা নতুন কোম্পানি তাকে কাজের জন্য অফার করে। সমস্যা হচ্ছে যে এর পরের স্টোরিটা কেউ জানে না। তখন জিয়া বলে যে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যে আমরা সেই জায়গায় যাব, যে জায়গায় কিনা চ্যাংয়ের সঙ্গে সেই মেয়েটার দেখা হয়েছিল, এবং সেই বিচ সাইডে গিয়ে কয়েকটা ফুটেজ আমরা তুলে নেব এবং তার উপর বেস্ট করে একটা কাহিনী তুলে একটা নতুন পার্ট আমরা তৈরি করতে পারবো। আর এই প্ল্যানটা তাদের প্রত্যেকেরই ভালো লাগে এবং তার জন্য তারা প্ল্যান করে বেরিয়ে পড়ে সেখানে যাওয়ার জন্য। এবং সেখানে গিয়ে জিয়া তো কোনো রুম পাচ্ছিল না, তাই সেখানে চ্যাং বলে ওঠে যে ঠিক আছে, তুমি আমার রুমটাতে অ্যাডজাস্ট করে থেকে যাবে। রাতের বেলা যখন জিয়ার ঘুম আসছিল না, তখন সেই সমুদ্রের বিচের ধারের কাছে যায়। যেখানে যাওয়ার পর দেখতে পায় জিয়া যে ট্যাংও দাঁড়িয়ে রয়েছে। ট্যাং তার পেছন হাতে করে একটা গোলাপ নিয়ে এসে জিয়াকে সেটা উপহার দেয়। জিয়া যখন গোলাপের স্মেলটা নিতে থাকে, তখন তার 2 বছর আগের ঘটনাটা মনে পড়ে যায়। এই ঘটনাটা যখন মনে পড়ে যায়, তখন জিয়া নিজে নিজে শকড হয়ে যায় এবং জিয়া মনে মনে ভাবতে থাকে তার মানে চ্যাং কি সেই দিনে আমার কথাই বলছিল ইন্টারভিউ সিজনে। তারপর জিয়াকে তার হোটেল রুমে পৌঁছে দিয়ে চ্যাং অন্য একটা হোটেল রুম বুক করতে চলে যায় তার নিজের জন্য। চ্যাং কিছুটা পথ যেতে না যেতেই তার গাড়িতে করে হঠাৎ করে রাস্তা থেকে বৃষ্টি নেমে যায় এবং মাঝ রাস্তায় এই বৃষ্টিতে তার উপর চ্যাং এর গাড়িটাও খারাপ হয়ে যায়। চ্যাং যখন কারোকে কল করে ভাবে, কিন্তু চ্যাং এর ফোনটা হঠাৎ করে ডেট হয়ে যায়। আর তারপর জিয়ার বাড়িতে বসে অনেক চিন্তা ভাবনা হচ্ছিল যে চ্যাং এর ফোন সুইচ অফ কেন। জিয়া তাই এই বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়ে পড়ে চ্যাংকে খোঁজার জন্য। কিছুটা হেঁটে যাওয়ার পর জিয়া চ্যাংকে পেয়েও যায় এবং তারপর জিয়ার ফোনও সেখানে সুইচ অফ হয়ে যায়। আর তারা দুজন মিলে অবশেষে ওই গাড়ির ভেতরই আজকের রাতটা কাটিয়ে দিতে চায়। জিয়া তখন চ্যাংকে হঠাৎ করে জিজ্ঞেস করে ওঠে লকেটের বিষয়ে, যে আসলে তুমি আমাকে লকেটটা কেন দিয়েছিলে। চ্যাং তখন বলে এই লকেটটা আমার গিফট বলেই মেনে নিও। তারপর এখানে দেখা যায় যে পরদিন সকাল হয়ে যায় আর তারা তাদের বাড়ির জন্য রওনা দেয় এবং নিজের বাড়িও তারা অবশেষে পৌঁছে যায় সেফলি। বাড়িতে আসার পরে জিয়া যে বিষয়ে লিখছিল সেই বিষয়ের উপরে তার সম্পূর্ণ লেখা কমপ্লিট করে ফেলে। আর এই সম্পূর্ণ লেখাটা এত সুন্দরভাবে লিখেছিল জিয়া, যার কারণে তাদের কোম্পানিতে অনেক বেশি প্রফিট হয়েছে। কিন্তু হঠাৎ করে চ্যাং এবং জিয়ার দুজনের ফোনে কল আসে এবং তারা যখন দুজনেই ফোনটা ধরে, তাদের দুজনকেই এয়ারপোর্ট থেকে কল করা হয়েছিল। তারা যখন সেখানে পৌঁছায়, সেখানে গিয়ে জিয়া দেখতে পায় যে তার বোনের ছেলেকে এখানে কেউ দিয়ে গেছে। জিয়া কিছুক্ষণ পর জানতে পারে যে তার বোনের সঙ্গে তার বোনের হাজবেন্ডের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে, তাই এই ছেলেটিকে এয়ারপোর্টে পাঠানো হয়েছে। আর চ্যাংকে কল করার কারণ হচ্ছে যে চ্যাংয়ের ভালো বন্ধু হচ্ছে জিয়ার বোনের হাজবেন্ড। তাই যেহেতু জিয়ার কাছে ভালো কোনো জব ছিল না, তাই তাদের ছেলে মেয়েকে রাখার জন্য চ্যাংকে কল করা হয়েছিল, যাতে চ্যাং তার ছেলেকে ভালো করে মানুষ করতে পারে। তারপর চ্যাং এই ছোট্ট ছেলেটিকে নিয়ে তার বাড়িতে আসি। এই ছেলেটির নাম ছিল রুই এবং তারা যখন বাড়িতে আসে তখন রুই তার আসল রূপ বার করে, কারণ রুই ছিল খুবই দুষ্টু। পরের দিন সকালবেলায় জিয়া চ্যাং এর বাড়িতে আসে রুইয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু রুইয়ের শরীরটা যেহেতু অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, তাই তাকে নিয়ে তারা হসপিটালে চলে যায়। হসপিটালে ভর্তি করার পর ডক্টর আর নার্স তাদেরকে বলে যে রুইয়ের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এর থেকে ভালো করে খেয়াল না রাখলে ওর শরীর আরো অসুস্থ হয়ে উঠবে। এরপর সেখানে চ্যাংয়ের একটা প্যানিক হতে আরম্ভ করে। চ্যাং তখন সেখান থেকে সাইড হয়ে যায়। আসলে চ্যাংয়ের মনে পড়তে আরম্ভ করে ছোটবেলায় চ্যাংয়ের মা বাবাও চ্যাংয়ের কোনো সেরম ভাবে খেয়াল রাখতো না। তারপরে চ্যাং কিনা জিয়াকে একটা অফার করে যে রুই যতদিন আমাদের সঙ্গে রয়েছে ততদিন তুমিও আমার সঙ্গে বাড়িতে থেকো। এই কথাটা শুনে জিয়াও রাজি হয়ে যায় এবং তার পরের দিনকে
রাতেই জিয়া চ্যাংয়ের বাড়িতে শিফট হয়ে যায় এবং বাড়িতে রুইয়ের সঙ্গে অনেক বেশি এনজয়ও করে। এরপরে চ্যাংকে দেখানো হয় যে যে কাজেতে গিয়ে চ্যাং তার কাজের বিষয়ে কোনো মন বসছিল না। তার সাথেই তারই একজন স্টাফ তাকে দেখায় যে আমাদের দোকানের পাশেই একটা দোকান খুলেছে, কিন্তু এতে চ্যাংয়ের কোনো যায় আসে না বলে সে সেখান থেকে চলে আসে। তারপর বাড়িতে এসে চ্যাং জিয়ার জন্য একটা ভালো ডেজার্ট বানায়। জিয়া সেটা খেয়ে চ্যাংয়ের খুব বেশি প্রশংসা করে, যার জন্য চ্যাংয়ের খুব ভালো লাগে। তারপর তাদের বাড়িতে তারা একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে, যেখানে চ্যাংকেও সাইন করতে হয়, কারণ তারা এই বাড়িতে কিছু নিয়ম এবং কিছু রুলসের রেগুলেশনসের মাধ্যমে থাকবে, আর এটাই ছিল তাদের পার্সোনাল নিয়ম। জিয়া যখন তাদের জন্য খাবার তৈরি করতে গিয়েছিল কিচেনে, তখন জিয়া খাবার তৈরি করতে পারছিল না, কারণ জিয়া রান্নার প্রতি সেরকম ভালো একটা জ্ঞান ছিল না। তাই সোফার ওপর বসে বসে জিয়ার ওপর চ্যাং হাসতে থাকে। আর এভাবেই তারা তিনজন এটাকে একটা ফ্যামিলি মনে করে তারা তিনজন মিলেই হ্যাপিলি একটা ফ্যামিলি হিসাবে বসবাস শুরু করে দেয়। এরপর পরদিন যখন চ্যাং অফিসে যায়, তখন সেখানে গিয়ে মনে করে যে আমি আমার আগের দিনকে একটা নতুন ডেজার্টের রেসিপি বানিয়েছি, কিন্তু সেটা তো আমি পাচ্ছিই না। তাই চ্যাং জিয়াকে ফোন করে তার ডায়েরিটা দিয়ে আসার জন্য, আর তার স্টাফকে পাঠায় সেই ডায়েরিটা রিসিভ করার জন্য। যখন জিয়া চলে আসে ডায়েরিটা দিতে, তখন তার স্টাফ তার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয় আর ডায়েরিটা তার হাতে তুলে দিয়ে আসে জিয়া। এবং তারপর দিন দেখা যায় যে একটা নতুন দোকান, যেটা চ্যাংয়ের দোকানের পাশে খোলা হয়েছিল, সেই দোকানে একটা নতুন ডেজার্টের রেসিপি তৈরি করা হয়েছে। তাই সেই দোকানে খুব ভিড় হয়ে যায়। তারপর যখন চ্যাং সেই রেসিপিটা দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে এটা তো আসলে আমার তৈরি করা একটা নতুন ডেজার্টের রেসিপি। এটা নিশ্চয়ই কেউ না কেউ বাইরে বার করে দিয়েছে, অর্থাৎ রিভিল করেছে। এটা নিয়ে চ্যাংয়ের সন্দেহ হয়। তারপর সেখানে জিয়া যেহেতু চলে এসেছিল, তাই চ্যাংয়ের স্টাফ সেখানে সেফলি তার মনের কথাটা উড়িয়ে দিয়ে জিয়ার নামে দোষ চাপানোর চেষ্টা করে। জিয়া তখন বুঝতে পারে যে চ্যাং আসলে আমাকে বিশ্বাসই করে না। এ বলে জিয়া সেখান থেকে বাইরে চলে আসে। যখন বৃষ্টি নেমেছিল, তখনই চ্যাং তার হাতে ছাতা নিয়ে এসে জিয়ার মাথার উপরে ধরে এবং বলে যে আসলে আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু জিয়ার মাথা গরম থাকার সত্ত্বে জিয়া বাড়িতে চলে আসে। এদিকে দুই বেচারা মানুষ মন আপসেট করে ঘরেতেই বসেছিল। চ্যাং জিয়াকে ফোনও পর্যন্ত করছিল না। এদিকে জিয়া বৃষ্টিতে ভেজার কারণে শরীর খারাপ হয়ে যায় হালকা। এখানে রুই দুধ খেতে খেতে বলতে থাকে যে প্লিজ জিয়াকে একবার হলেও তুমি কল করো, একবার হলেও কল করো। কিন্তু চ্যাং অনেকবার কল করার সত্ত্বেও জিয়া চ্যাংয়ের ফোন একদমই তোলে না। তারপর দেখা যায় যে এখানে রুইয়ের আসল মা চ্যাংয়ের বাড়িতে এসেছে রুইয়ের সঙ্গে দেখা করতে। কিন্তু চ্যাং যখন তার থেকে জানতে পারে যে জিয়ার আসলে শরীর খারাপ, এইটা শুনে তখন চ্যাং দৌড়ে চলে আসে। সে জিয়ার বাড়িতে এসে জিয়ার অনেক কেয়ার করতে থাকে, আর এটাই কিনা জিয়া ভাবে যে স্বপ্নতে চ্যাং তার কেয়ার করতে এসেছে, তাই তাকে সে অনেকটা আদর করতে লাগে। কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা আসলে স্বপ্ন নয়, তারপরে সে লজ্জা পেয়ে যায় এবং কাঁথার নিচে ঢুকে পড়ে। তারপরে চ্যাং জিয়ার রুমটা দেখে যে অগোছালো হয়ে অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে। তখন সে নিজের হাতে তার রুমটা পরিষ্কার করে দেয় এবং তার জন্য টেবিলে একটা নোটপ্যাডে একটা নোট লিখে রেখে চলে যায়। তারপর দিন দেখানো হয় যে আসলে চ্যাংয়ের দোকানের পাশে যে নতুন দোকানটি হয়েছিল, সেটা আর কারণ নয়, জিয়ার এক্সের দোকান। জিয়ার এক্স ও তার ওয়াইফ দুজন মিলে এয়ারপোর্ট থেকে সবে ফিরেছে, আর এখানে ডেজার্ট শপটা এরাই ওপেন করেছে। তারপর দিন দেখা যায় জিয়া কিনা সেই নতুন দোকানটিতে চলে যায়। সে নতুন দোকানটির ভেতরে গিয়ে দেখতে থাকে সেই নতুন রেসিপিগুলো, এবং সে জিজ্ঞেস করতে না করতেই তখনই সেখানে দেখতে পায় যে তার এক্স বয়ফ্রেন্ড সেখানে চলে এসছে, যার নাম জু। তাকে দেখতে পেয়ে তারা দুজন মিলে টেবিলে বসে পড়ে কথা বলতে, এবং তারা যখন কথা বলছিল তখন চ্যাংয়ের কাছে একটা স্টাফ এসে তাকে জানায় যে আসলে জিয়া একটা অন্য কোনো মানুষের সাথে ওই পাশের দোকানের শপে কথা বলছে। তারপরে সেখানে চ্যাং চলে আসে। চ্যাংও গিয়ে তাদের পাশে বসে পড়ে এবং বসে পড়ে চ্যাং তাদের সঙ্গে কথা বলাতে একভাবে দেখতে থাকে। জিয়া তখন জুয়ের পরিচয় করিয়ে দেয়।
চ্যাং তখন বলে ওঠে যে আমাদের কাছে একটা রু বলে ছেলে রয়েছে, সে আমাদের খুবই কিউট, হেভি দেখতে। তখন চ্যাং জেলাস ফিল করে জুকে জ্বালানোর জন্য এই কথাটা বলে এবং জিয়া এটা দেখে বুঝতে পেরে যায় যে চ্যাং আসলেই মনে মনে তাকে ভালোবাসে। তারপর জেলাস ফিল হওয়ার পরে চ্যাং এবং জিয়া সেখান থেকে বাইরে চলে আসে। চ্যাং বাইরে গিয়ে জিয়াকে বলতে লাগে যে ওই দোকানে আর কোনোদিনও না যাওয়ার কথাটা। তারপর জিয়া যখন অফিসে আসে তখন দেখতে পায় যে সেখানে রুই চলে এসেছে। জিয়া তো রুইকে দেখে অনেক বেশি খুশি হয়েছে। তারপর রুই কিনা চ্যাংকে ঠেলে ঠেলে পাঠায় জিয়ার সঙ্গে কথা বলার জন্য, কিন্তু এই বোকামির জন্য চ্যাংয়ের কিছুই এগোচ্ছিল না জিয়ার সাথে। তারপরে জিয়া চ্যাংয়ের শপ থেকে চলে যায় এবং জিয়ার কাছে মেসেজ করার জন্য চ্যাং তার ফটো পাঠায়, অর্থাৎ রুইয়ের ফটো পাঠায় জিয়াকে বলে যে কালকে সকাল সকাল আমার দোকানে চলে এসো রুইয়ের সঙ্গে কথা বলার জন্য। চ্যাংয়ের এই কথাটাতে জিয়া রাজি হয়ে তাদের শপে চলে আসে এবং তারা সেদিনকে অনেক বেশি এনজয় ও মজা করে। সুযোগ বুঝে চ্যাং বলে ওঠে যে রুইয়ের জন্য তোমাকে আবার আমাদের বাড়িতে শিফট হতে হবে। তখন চ্যাং জিয়াকে তাদের বাড়িতে শিফট হওয়ার অফার করে দেয়। এতে জিয়া আবার রাজি হয়ে যায়। জিয়া আবার তার বাড়িতে শিফট করে যায়। সেখানে জিয়া, চ্যাং এবং রুই মিলে অনেক মজা এবং আনন্দিত দিন কাটাচ্ছিল। তারপর সেদিন রাতের বেলা চ্যাং ঘুমের ঘোরে একটা স্বপ্ন দেখছিল যে তার প্যারেন্টসের সঙ্গে একটা ঝামেলা হচ্ছে তাকে নিয়ে। সে এই ঝামেলা এবং ঝগড়াটা দেখে খুব জোর ভয় পেয়ে যায় এবং সেই আওয়াজটা শুনে জিয়া চলে আসে দৌড়ে এবং জিয়া বলে কি হয়েছে। তখন চ্যাং তাকে চলে যেতে বলে। পরের দিন সকাল হতে না হতেই জিয়া চিন্তা ভাবনা করে যে সে জুয়ের সঙ্গে দেখা করবে এবং তখন চ্যাং চলে এসে তাদেরকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমরা এত খুশি কেন? তখন জিয়া বলে ওঠে আজকে আমি জুয়ের সঙ্গে একটু দেখা করতে যাব। তারপর এই কথাটা শুনে চ্যাংয়ের তো গা হাত পা পুরো জ্বলে পুড়ে ছাগ হয়ে যায়। চ্যাং অনেক বেশি জেলাস ফিল করে, কিন্তু এদিকে জিয়া তার জেলাস ফিলের কিছু না মনে করে সেখান থেকে চলে যায়। এরপর সারাদিন কাজ করতে করতে কাজের জায়গায় চ্যাং তার কাজের ক্ষেত্রে মন বসাতে পারছিল না। সে খালি জিয়া এবং রুয়ের কথাটাই মনে করছিল। আর এদিকে কিনা জিয়া জুয়ের সঙ্গে একটা সুন্দর জায়গায় দেখা করতে এসেছিল এবং সেখানে সঙ্গে করে রুকেও নিয়ে এসেছিল। রুইকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জিয়া তাকে জিজ্ঞেস করে ফেলে যে এই ডিশটা তুমি কিভাবে বানিয়েছিলে, মানে এই রেসিপিটা কোথা থেকে পেয়েছিলে। কিন্তু জু যেহেতু এ বিষয়ে কিছু জানে না, তাই সে তাকে বলে দেয় যে আমি কিছুই জানি না। তখন জিয়া বুঝতে পারে যে এরমভাবে কোনো কাজ হবে না। তারপর যেখানে তারা গেছিল সেখানে রুই একা খেলতে খেলতে পড়ে যায় এবং তার মাথায় আঘাত লাগে। তারপর তারা সেখানে ডক্টরের কাছে চলে আসে। এই কথাটা চ্যাংয়ের কাছে পৌঁছতে না পৌঁছতেই চ্যাং ভেতরে ঢুকে রুইকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য গাড়িতে বসিয়ে দেয় রুইকে এবং চ্যাং জুয়ের দিকে একটা রাগীর দৃষ্টিতে তাকিয়ে থাকে। চ্যাং রুইকে গাড়িতে বসিয়ে জিয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু কখন জিয়া আসবে। তারপর জিয়া এসে অবশেষে তার গাড়ির ভেতরে ঢুকে বসে। সেই দিন রাতের বেলা চ্যাং অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে তার বন্ধুর সঙ্গে এবং এত বেশি ড্রিঙ্কস করে যে সে পুরো ড্রাঙ্ক হয়ে যায়। আর তারপর বাড়িতে এসে জিয়াকে জড়িয়ে ধরে এবং কিস করতে থাকে। আর তারপর জিয়া যখন বুঝতে না পারে তখন তাকে ঠেলে দেয় এবং ছুটে গিয়ে তার রুমে চলে যায় এবং সে অনেক বেশি হ্যাপি ফিল করছিল আজকের এই ঘটনাটার জন্য। এরপরে কিছু মাস কেটে যায়। এরপর তারা দুজন আবারও কিস করে এবং ততদিনে আমাদের রুই যে কিনা তার বাবা মার কাছে ফিরে গেছে, তাদের ডিভোর্সের ঝামেলা যেহেতু মিটে গেছে এবং তারা অনেক কটা কাপল মিলে এক জায়গায় ঘুরতে এসেছে এবং ঘুরতে এসে তারা দেখতে পায় যে রুই আবার তার সুটকেস নিয়ে চলে এসেছে তার অ্যাসিস্ট্যান্টের সাথে তাদের সঙ্গে থাকবে বলে। তার কারণ রুইয়ের বাবা মা আবার ডিভোর্স নিয়ে নিয়েছে। এরপর তারা সবাই হেসে ওঠে এবং আবার রুই, চ্যাং এবং জিয়ার কাছে ফিরে যায়। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন যে এদের লাভ স্টোরিটা সম্পূর্ণ পূর্ণতা পাওয়ার একটাই কারণ যে আমাদের বোকা চ্যাং যে কিনা তার কথাটা বলতে পারছিল না, সে তার ভালোবাসার কথাটা এখন নির্দ্বিধায় প্রকাশ করে দিয়েছে। আর এখন তারা তিনজন মিলে হ্যাপি ফ্যামিলিতে সংসার করছে। আর শেষমেশ তাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।